আগামী মার্চ থেকে বাজারে থাকছে না খোলা ভোজ্য তেল, ভেজাল প্রতিরোধ ও ভিটামিন নিশ্চিতে এই সিদ্ধান্ত। রডের দাম লাগামহীন, 2 সপ্তাহে টনে বেড়েছে 8,000 টাকা, বিপাকে নির্মাণ খাত সংশ্লিষ্টরা। দেশে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে শুল্ক ছাড় সহ নানা সুবিধা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুনতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী বছরের মার্চ মাস থেকে দেশের বাজারে খোলা সয়াবিন, পাম, সুপার পাম তেল বিক্রি বন্ধ হতে যাচ্ছে। ভেজাল প্রতিরোধ, দাম তদারকি এবং ভিটামিন সংযোজন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোড়কজাত করে ভোজ্য তেল বিক্রিতে লিটারে 10 থেকে 15 টাকা দাম বাড়বে বলে মনে করছেন বাজারজাতকারীরা। রাজধানীর পাইকারি বাজারে ট্রাকে ট্রাকে আসে ভোজ্য তেলের ড্রাম। দেশের কয়েকটি প্রতিষ্ঠান এভাবে খোলা সয়াবিন, পাম ও সুপার পাম অয়েল বাজারজাত করলেও কোনো ড্রামেই দেখা যায়নি তাদের নাম বা পণ্যের বিবরণ। লুজ তেলের ড্রামে তো এইভাবেই আসে, আর ওইখানে কেনার সময় ডিউর মধ্যে লেখা থাকে, আর এইভাবে ড্রামের মধ্যে কিছু লেখা থাকে না। ওই ড্রামটাই আমাদের যাইতেছে, রিফিল হয়ে আসতেছে, আবার দিতেছে দোকানদারের ফেরত, এরকমই চলতেছে। যেসব খুচরা বিক্রেতা পাইকারি বাজার থেকে ড্রাম বোঝাই এ খোলা ভোজ্য তেল কিনে নেন, তারাও কিনছেন নাম না জেনেই। যারা আড়তদার তারা বলে যে এই কোম্পানির তেল এটা এই দাম, তাদের উপর বিশ্বাস করে নিতে হয়। খুচরা বাজারে বোতলজাত তেলের তুলনায় ড্রামের তেলই বেশি বিক্রি হয়। এক্ষেত্রে সয়াবিন থেকে দামে কম হলেও শীতকাল ছাড়া অন্য মৌসুমে পাম ও সুপার পাম তেল চেনা কঠিন বলে জানান বিক্রেতারাও। গরমের সিজনে বোঝার কোনো উপায় নেই, সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি, এতে ধরেন অনেকেই চিনে না। এদিকে ভোজ্য তেলে ভিটামিন এ, ডি, ই নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা থাকলেও খোলা তেলে অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। সেই সাথে ভেজালের ঝুঁকি বিবেচনায় নিয়ে প্যাকেজিংয়ে জোর দিচ্ছে সরকার। আগামী মার্চ মাস থেকে আপনার কোনো তেল আমরা লুজ বিক্রি হবে না, বিশেষ করে ভোজ্য তেল। অন্তত তেলের বিশুদ্ধতা এবং সেখানে আমাদের ওই যে ভিটামিন যে এ এবং ডি এবং ই যেগুলো মিশানোর কথা সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, এবং বিশেষ করে কোম্পানি তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো কোন কোম্পানির তেল রিটেল প্রাইস কত হয়। এরই মধ্যে প্যাকেজিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভোজ্য তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে তাদের মতে নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা উচিত কয়েক ধাপে। আপনি যখন একটা বিশাল জনগোষ্ঠীকে একসাথে অ্যাকোমোডেট করা চাইবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, কতটুকু রিয়েলিস্টিক? যেই লোকটা জীবনে কোনোদিন সোয়াবিন তেল খায় নাই, প্লাস প্যাকেজিংয়ে ধরেন 15 টাকা মতো যোগ হবে পার লিটারে যদি পিইটি বোতলে হয়, আর যদি ধরেন পাউচ প্যাকে হয় তাহলে 10 থেকে 11 টাকা যোগ হবে। প্রতি বছর দেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয় বর্তমানে, যার 20 থেকে 25% বোতলজাত হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাগামহীন বাড়ছে রডের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে নির্মাণের প্রধান উপকরণের দাম প্রতি টনে বেড়েছে 8,000 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ব্যক্তিগত বাড়ি নির্মাণকারী ও আবাসন ব্যবসায়ীরা। বর্তমানে ভালো মানের রড বিক্রি হচ্ছে প্রতি টন 80 থেকে 81,000 টাকায়। 2 সপ্তাহ আগে দাম ছিল 72 থেকে 73,000 টাকা। রাষ্ট্রীয় সংস্থা টিসিবি বলছে, এক মাসে ভালো মানের রডের দাম বেড়েছে 7% বেশি। ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে কাঁচামালের দাম এবং জাহাজ ভাড়া অনেক বেড়েছে। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আসায় নির্মাণ কাজ বেড়ে যাওয়ায় রডের চাহিদাও বাড়তি। তবে কাঁচামালের দাম না কমলে আগামীতে দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ মাসুদুল আলম মাসুদ। জনাব মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আমরা দেখলাম যে রডের দাম বাড়তি, তো গত সপ্তাহ ধরে তো ঊর্ধ্বমুখী এই রডের দাম। হঠাৎ করে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আসলে কারণটা কি? আসলে 2 বছরের কোভিডের কারণে সারা পৃথিবীতেই স্টিলের প্রকিউরমেন্টের একটা ক্রাইসিস তৈরি হয়েছে। সেই সাথে পাল্লা দিয়ে 4 দফা কন্টেনার ফ্রেট বেড়েছে, তেলের দাম বেড়েছে, কাঁচামালের সংকট তৈরি হয়েছে। অন্যদিকে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত চায়না ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বা তাদের দেশের বাইরে থেকে কোনো স্ক্র্যাপ ইম্পোর্ট করতো না। এটা তারা 20 সাল থেকে তারা ইম্পোর্ট করা শুরু করে। এতে করেও আরেকটা নতুন সংকট তৈরি হয়েছে। সব মিলিয়ে একদিকে যেমন স্ক্র্যাপের শর্টেজ, কন্টেনারের অভাব, ভাড়া বেড়েছে, আমাদের দেশেও ব্যবহার বেড়েছে, শুধু আমাদের দেশে নয়, করোনা
সমস্যাটা সারা বিশ্বব্যাপী সরকার, প্রত্যেকটা দেশের সরকারই তাদের দেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য ডেভেলপমেন্ট ওয়ার্কটা বেশ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি দেশগুলিও ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সব জায়গায় দাম বেড়েছে। কিছুদিন আগে ইন্ডিয়া থেকেও আমাদের সাথে যোগাযোগ করছিল, তারা আমাদের কাছ থেকে রড ইম্পোর্ট করতে পারে কিনা বা বিলেট ইম্পোর্ট করতে পারে কিনা। ইন্দোনেশিয়া আজকেও আমার সাথে যোগাযোগ করেছে, তাদের কাছে আমরা বিলেট এক্সপোর্ট করতে পারি কিনা। মানে সংকটটা সারা বিশ্বব্যাপী। তার মধ্যে আমরা আরেকটু বেশি, কারণ আমাদের যেই মাল এই 10 বছর, বিগত দিনের 10 বছরে যেটা আমরা দেখি, এই সময়টা বলতে গেলে বর্ষাকালের শেষের দিক, এখনো বর্ষাকাল আমরা কাটিয়ে ওঠে নাই। বর্ষার শুরুর থেকে এই সময়টা আমাদের রডের দামও কম থাকে, কাঁচামালের দামও কম থাকে। কিন্তু করোনার কারণে এই 3 মাস 4 মাস আগে থেকে, 6 মাস আগের থেকেই এই যেই স্ক্র্যাপের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে 275 থেকে $325 থাকতো, সেটা আমরা 500 থেকে $550 মধ্যে ছিল। এখন এসে এটা $550 থেকে $580, $90 পর্যন্ত আজকে মাল কিনতে হয়েছে আমাদের। যেই কারণে এইটা কিন্তু আবার যখন এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এটা আরো বাড়ে। সারা দেশে বন্যা শেষ হয়ে যায়, আমাদের দেশে সর্বস্তরে কাজগুলি শুরু হয়, ডিমান্ডও বেশ বাড়ে, প্রায় 30 থেকে 40% ডিমান্ড বেড়ে যায় এই সময়টায়। আবার জনাব অন্যদিকে মাসুদ, যেখান আপনার কাছে থেকে জানতে চাইবো যে এই যে দাম বাড়ার ফলে নির্মাণ কাজ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আপনাদের বেচা বিক্রিও কি বাধাগ্রস্ত হবে না? অবশ্যই আমাদের বেচা বিক্রি বন্ধ হয়ে গেলে আমরা তো ব্যাংক্রাফট হয়ে যাব। সরকারের অবকাঠামো উন্নয়ন যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো সরকারের এডিবি বাস্তবায়ন হবে না, সরকারের টাকা ফেরত যাবে, এডিবি বাস্তবায়ন হবে না। সেই দিক থেকে সরকার হয়তো যদিও বা তাদের প্রাইস রিভাইজ করে কাজগুলি চালিয়ে নেয়, কিন্তু সারা দেশব্যাপী যে কাজগুলি হচ্ছে, সেই জায়গাটাই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করব। আমাদের এখন যে টন প্রতি ভ্যাট যেটা 2000 টাকা আছে, সেটাকে অন্তত 1500 টাকা কমিয়ে 500 টাকায় নিয়ে আসা। আমাদের যেটা এক্সপোর্টের উপরে ইম্পোর্ট ডিউটি যেখানে 1500 টাকা আছে, সেখানে 1000 টাকা কমিয়ে অন্তত 500 টাকায় নিয়ে আসা। আমাদের কেমিক্যাল গুলির উপর, যেটা ফেরো অ্যালয়, যেটা সিলিকো ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি কস্টলি, যেটা আগে $700 মূল্য ছিল, আজকে সেটা $1550 আমরা কিনতেছি। এই ক্ষেত্রে প্রায় 38% ভ্যাট ডিউটি এআইটি আছে। এগুলিকেও যদি সরকার কিছুটা কমিয়ে দিয়ে সাশ্রয় করতে পারে, তাহলে এই সুবিধাটা আমরা সব ভোক্তাদের দিতে পারবো। আমরা এখানে 4-5 হাজার টাকা কস্ট কমানোর সুযোগ আছে, সরকার যদি ট্যাক্স, ভ্যাট, আয়কর এগুলি যদি একটু কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের উপরে যেমন আমাদেরও কিছু করার নাই, সরকারেরও করার নাই, কিন্তু সরকার এইটুকু করতে পারেন, সেই দাবিটুকুই আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে করব, তাহলে সর্বপ্রকারের ভোক্তারা এই সুবিধাটুকু পাবেন। জনাব মাসুদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে সরকারের লক্ষ্য অর্জনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানী মিরপুর ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের এক আলোচনায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সঠিক নীতি প্রণয়নের তাগিদ দেন তারা। স্বাধীনতা পরবর্তী সময়ের তুলনায় জিডিপিতে কৃষি খাতের অবদান অনেক কমে গেছে। সে সময় জিডিপির অর্ধেকের বেশি আসতো এ খাত থেকে, বর্তমানে যা 20 ভাগের নিচে নেমে এসেছে। তবে সার্বিক জিডিপিতে কৃষির পরোক্ষ অবদান আছে। সেবা খাতের মধ্যে পাইকারি ও খুচরা বিপণন, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং সংরক্ষণ খাতের প্রবৃদ্ধিতেও কৃষি খাতের অবদান রয়েছে। টেকসই উন্নয়ন ও উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাতে অনেক লক্ষ্য হাতে নিয়েছে সরকার। নির্ধারিত সময়ে সরকারের লক্ষ্য অর্জনে কৃষি উৎপাদন সহ উৎপাদনশীল খাতের অবদান বাড়ানোর ওপর জোর দিতে হবে। এসব খাতের উন্নয়নে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো সহ নীতি পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা চীনের চেয়েও কম সময়ে 16 বছর সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা অতিক্রম করব। সঠিক নীতি নিয়ে করা সম্ভব। সরকারের লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়া খাতগুলোকে গুরুত্ব দিতে হবে। এজন্য সরকারকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বিবেচনা করার পরামর্শ বক্তাদের। সরকারের অন্যান্য ম্যাক্রো অর্থনৈতিক নীতি এবং উন্নয়ন কৌশল সমূহের সমন্বয় জোরদার করতে সহায়ক হতে পারে। আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের মাঝে সম্পর্কটা কেমন হবে তা অনুধাবনে সাহায্য করা এবং ব্যাংকিং খাতের সক্ষমতার সাথে অন্যান্য অংশীদারদের সক্ষমতার মেলবন্ধন ঘটানো বেশ প্রয়োজন রয়েছে। করোনার কারণে পিছিয়ে পড়া খাতগুলোকে চিহ্নিত করে সেগুলোর উন্নয়নে কাজ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে প্রথমবারের মতো অনলাইন মেলার আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সোর্সিং বাংলাদেশ 2021 নামের এই মেলা চলবে 19 নভেম্বর পর্যন্ত। সকালে রাজধানীর ইপিবি কার্যালয়ে মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলায় তৈরি পোশাক, চামড়াসহ বিভিন্ন খাতের অর্ধশত প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, এই আয়োজন রপ্তানি আয় বাড়াতে ও বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন। এই সময় ফারুক হাসান বলেন, বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও রপ্তানি নির্দিষ্ট কিছু পণ্যে সীমাবদ্ধ। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম। আমাদের কারখানার সংখ্যা প্রায় 5,500। আমাদের পর্যাপ্ত শ্রমশক্তিও রয়েছে। আমরা এখন যা রপ্তানি করছি তার দ্বিগুণ পরিমাণ রপ্তানির সক্ষমতা আমাদের আছে। দেশেই তৈরি হচ্ছে বিশ্বখ্যাত নানা প্রযুক্তি পণ্য। বছরে 50 লাখ হ্যান্ডসেট উৎপাদনের লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এরই মধ্যে কাজ শুরু করেছে টেক জায়ান্ট নোকিয়া। আবার ডায়ালাইসিস মেশিন তৈরিতে দক্ষতা দেখিয়েছে দেশীয় প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশন। আইসিটি প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে দেওয়া হচ্ছে শুল্ক ছাড় সহ নানা সুবিধা। মেড ইন বাংলাদেশ এখন নোকিয়া হ্যান্ডসেটে। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের 5 একর জায়গা জুড়ে যৌথভাবে কারখানা গড়ে তুলেছে যুক্তরাজ্যের ভাইভ্যান্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ। 2017 সালে $45 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়ে চলতি বছরই উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে 12টি প্রোডাকশন লাইনে মাসে 2.5 লাখ হ্যান্ডসেট উৎপাদন করছে নোকিয়া। তবে 2022 সালের মধ্যে সক্ষমতা বাড়িয়ে বছরে 50 লাখ মোবাইল সেট তৈরি করবে তারা। রিনোন্ড গ্লোবাল ব্র্যান্ড নোকিয়া, এটার আমরা এখন প্রোডাকশন শুরু করেছি এবং এখন আমরা শুধু মোবাইল ফোন এবং ট্যাবলেট উৎপাদন করছি এবং আগামী বছরের শুরুতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা হয়তোবা নোকিয়ার টেলিভিশন থেকে শুরু করে আদার যে অ্যাক্সেসরিজ আছে সেটাও উৎপাদন করব। এদিকে কারখানা পুরোদমে প্রস্তুত না হওয়ায় অস্থায়ীভাবে প্রশাসনিক ভবনেই ডায়ালাইসিস মেশিন সংযোজন করছে সোনার বাংলা ফাউন্ডেশন। দেশেই মেশিন তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। আমরা ডায়ালাইসিস মেশিনের পাশাপাশি আপনারা জানেন এই কোভিড মহামারীকালীন সময়ে যে একটা ভেন্টিলেশন মেশিনের যে একটা প্রয়োজনীয়তা ছিল সেটা আমাদের দেশের বাইরে থেকে আনতে হতো। সেই ভেন্টিলেশন মেশিন নিয়েও আমরা সোনার বাংলা ফাউন্ডেশন কাজ করতেছি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, আমদানি নির্ভরতা কমাতে দেশেই প্রযুক্তি পণ্যের কারখানা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ফিনিশ প্রোডাক্টের ওপরে যে ইম্পোর্ট ডিউটি তার থেকে অনেক গুণ বেশি ইম্পোর্ট ডিউটি হচ্ছে র ম্যাটেরিয়ালসের ওপরে। তাহলে তো কখনো কেউ আপনার ম্যানুফ্যাকচারিং হাব করবে না, অ্যাসেম্বলিং প্ল্যান করবে না। তখন আমরা দেখলাম যে 94টা কম্পোনেন্টের ওপরে যদি ইম্পোর্ট ডিউটি কমিয়ে 1% করে দেওয়া হয় তাহলে ফিনিশ প্রোডাক্ট আসাটা বন্ধ হবে আর বাংলাদেশে বড় বড় কোম্পানি এসে এখানে তাদের ফ্যাক্টরি করবে। বর্তমানে আইসিটি থেকে $1.3 বিলিয়ন পণ্য রপ্তানি হলেও তা 5 বিলিয়নে উন্নীত করার চেষ্টা করছে সরকার। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। ধীর গতিতে চলছে এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ। গত 5 বছরে বাস্তবায়ন হয়েছে মাত্র 40%। এ অবস্থায় বাড়ছে প্রকল্পের ব্যয় ও সময়। কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে 3.5 বছর বেশি লাগতে পারে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দরপত্র প্রক্রিয়াকরণ, পরামর্শক নিয়োগ সহ নানা জটিলতায় কিছুটা শিথিলতা তৈরি হয়েছে। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে, যা শেষ হবার কথা ছিল 2021 সালের আগস্ট মাসে। কিন্তু নকশায় পরিবর্তন আর করোনার কারণে প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 4,700 কোটি টাকারও বেশি। একই সাথে প্রকল্পের সময়ও বাড়ানো হয়েছে 3 বছর 4 মাস। নির্মাণ সামগ্রীর সংকটের পাশাপাশি ভূমি অধিগ্রহণও এখনও শুরু হয়নি অনেক এলাকায়। এ অবস্থায় খোঁড়াখুড়ি করা রাস্তায় চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। 2 মাস আগে যা দেখছি ওই রকমই, অগ্রগতি নেই কাজের। একটু ব্যবসা বাণিজ্য সবাই তো আমরা ভেঙে চুরে দোকানপাট সরে নিয়ে গেছি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কবে জেলে তৈরি করবি, অত কয়েক বছর হতে লাগে যেতে পারে। আমরা এখন কি করে খাবো? আমরা তো ব্যবসা বাণিজ্য করে পারছি না। এখন সরকার যে কি করে, এখন সরকারে ভালো বুঝবি।
আমাদের তো করার কিছুই নাই। রাস্তায় চলাফেরা করার জন্য আর কি দুই সাইডে রাস্তা আটো হয়ে গেছে। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিসহ অন্যান্য অবকাঠামো অপসারণে বিলম্ব হওয়ায় থমকে আছে দুই পাশে প্রায় 18 ফুট প্রশস্ত 190 কিলোমিটার সড়ক নির্মাণের কাজও। ভূমি অধিগ্রহণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 2,500 কোটি টাকা, কারণ আমাদের জমির 3 গুণ মূল্য দিতে হচ্ছে হালনাগাদ প্রজ্ঞাপন অনুযায়ী। আর হাটিকমরুল যে ইন্টারচেঞ্জ, হাটিকমরুল মোড়ে যে ইন্টারচেঞ্জটি ইনকর্পোরেট করা হয়েছে, এতে আমাদের 600 কোটি টাকা ব্যয় বেড়েছে। বাড়তি সময়ের মধ্যে অন্তত 3টি বর্ষা মৌসুম পার করতে হবে। এতে কাজের গতি পিছিয়ে যাওয়ার আশঙ্কার সঙ্গে বাড়বে জনভোগান্তিও। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে এই ব্যয় আরও 7 থেকে 10% পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে উপকরণ সংকটের কারণে কাজ চলছে খুব ধীর গতিতে। এই অবস্থায় এই প্রকল্পের কাজ কবে শেষ হবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সরকারের প্রযুক্তি বান্ধব নীতি এ খাতে দেশীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে বলে মনে করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার সন্ধ্যায় রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে WCIT সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সালমান এফ রহমান বলেন, প্রযুক্তি খাতে দেশি বিনিয়োগকারীদের এই আগ্রহের কারণে বাড়বে বিদেশি বিনিয়োগও। সরকারের নীতি সহায়তা এ খাতে কর্মসংস্থান তৈরির সুযোগ ও দক্ষ মানব সম্পদও তৈরি করবে। আগামীতে এ খাত আরও এগিয়ে যাবে বলে মনে করেন সালমান এফ রহমান। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশের যে মডেল তৈরি করেছে তা জাতীয় উন্নয়নে অসাধারণ অবদানের জন্য বিশ্বব্যাপী ব্যাপক খ্যাতি ও স্বীকৃতি অর্জন করেছে। আগামীতে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির সম্ভাবনা আছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং টিকাদান বাড়ায় প্রায় 20 মাস পর আবারও বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ভারতের পর্যটন খাত। আজ থেকে 2 ডোজ টিকা দেওয়া 99 দেশের নাগরিকরা ভ্রমণ করতে পারবেন দেশটিতে। এই জন্য কোনো ধরনের কোয়ারেন্টাইন করতে হবে না পর্যটকদের। তবে দেশটিতে পৌঁছানোর পর 14 দিন তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ সহ করোনার বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছে ভারত সরকার। এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের মার্চ থেকে পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। এখন থেকে 120 দিনের জন্য ভারতের পর্যটন ভিসা দেওয়া হবে। পর্যটকরা এক ভ্রমণে 30 দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এবারে শেয়ার বাজারের খবর। আগের কার্যদিবসের পতন কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় 2 স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক 11 পয়েন্ট বাড়লেও লেনদেন বেড়েছে 309 কোটি টাকার বেশি। তবে এ সময় ডিসিতে দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 61 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 45 কোটি 75 লাখ টাকার শেয়ার। সোমবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেনের 4 মিনিট পর থেকেই শুরু হয় মূল্যসূচকের ব্যাপক উত্থান পতন। ফলে দিন শেষে প্রধান সূচক DSEX 11.29 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,941 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,421 কোটি 34 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 309 কোটি 99 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 373টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 61 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 115টির, কমেছে 227টির এবং অপরিবর্তিত আছে 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে IFIC ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে স্কয়ার টেক্সটাইল, দ্বিতীয় অ্যাকমি পেস্টিসাইড এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 29.79 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,323 পয়েন্টে। লেনদেন হয়েছে 45 কোটি 75 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 117 টাকা 52 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 100 টাকা 28 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1 টাকা 28 পয়সায়।
দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হয়েছে 22 টাকা 99 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 285 টাকা 56 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 74 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।